আর খুব বেশি দিন বাকি নেই। বাংলাদেশ 24 জনের স্কোয়াড নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শিলংয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপস এর কোয়ালিফায়ার্স খেলার জন্য বাংলাদেশ রওনা দিয়ে দিয়েছে এবং আজকে সকালবেলায় বাংলাদেশের স্কোয়াড বিমানবন্দর থেকে বিদায় নিয়েছে। 24 জনের এই স্কোয়াডটাতে কিপার, রিজার্ভ সহ ডিফেন্ডার, ফরওয়ার্ড, মিডফিল্ডারদের একটা ভালো সংমিশ্রণ নিয়ে বাংলাদেশ গিয়েছে সেখানে। এবং একটা বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে আসলে, যে হামজা চৌধুরী একা কি করতে পারবেন এই বাংলাদেশ দলটায়, সেটার জবাব হয়তো আমরা পেয়ে যাবো 25 তারিখে। একটা মাত্র ট্রেনিং সেশন এখনো পর্যন্ত বাংলাদেশ করেছে, তাও ঘরের মাটিতে, এবং ইন্ডিয়ায় গিয়ে বাদ বাকি ট্রেনিং সেশন করে তারা প্রস্তুতিটা সেরে নিবে। যেই কথাটা আমরা বলছিলাম মূলত, যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার এই ম্যাচটা নিয়ে এতটা হাইপ কেন, সবচেয়ে মূল কারণটা এটা অবশ্যই যে হামজা চৌধুরী এসেছেন। প্রিমিয়ার লিগ খেলা এক্সপিরিয়েন্সড একজন ফুটবলার, যাকে জামাল ভুঁইয়া বাংলাদেশের মেসি আখ্যায়িত করে ফেলেছেন। সে হামজা চৌধুরীর প্রথম দর্শনটা আমরা পাবো বাংলাদেশের জার্সিতে, এবং সেটা নিশ্চয়ই তিনি রাঙিয়ে তুলতে চাইবেন। তার যে কোয়ালিটি আছে সেটা দলকে দেওয়ার চেষ্টা করবেন। তবে ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাইছি এই ভিডিওতে। প্রথম পয়েন্ট, দুই দলের ফর্মটা কেমন। ইন্ডিয়ার 2024 খুব একটা ভালো যায়নি, এবং পুরো ওই একটা বছরে ইন্ডিয়া কিন্তু একটা ম্যাচও জিততে পারেনি। সেটা নিয়ে তাদের কোচ এবং তাদের টিম ম্যানেজমেন্ট, তাদের সমর্থকরা দারুণ প্রেসারে ছিলেন। তবে এই টুর্নামেন্টে শুরু করার আগে বা বাংলাদেশের ম্যাচের আগে ইন্ডিয়া গতকাল মালদ্বীপদের সঙ্গে ঘরের মাটিতেই একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, এবং সেই ম্যাচটাতে 3-0 গোলে ইন্ডিয়া জিতে নিয়েছে। ইন্ডিয়ার সবচেয়ে বড় ফিরে আসাটা হচ্ছে সুনীল ছেত্রীর। অবসরে চলে গিয়েছিলেন 94টা ইন্টারন্যাশনাল গোল করা সুনীল ছেত্রী, বয়সটাও 40 হয়ে গেছে। তবে এই মৌসুমে তিনি ইন্ডিয়ান সুপার লিগে সর্বোচ্চ গোল স্কোরার এখনো পর্যন্ত রয়েছেন, এবং সে কারণেই হেড কোচ কিন্তু তাকে আবারও তার অবসর ভেঙে তাকে ফিরিয়ে আনার জন্য তাকে কনভিন্স করতে পেরেছেন, এবং সুনীল ছেত্রী এসেই তিনি মালদ্বীপদের সঙ্গে ইনস্ট্যান্ট ইম্প্যাক্টটা দেখিয়েছেন, গোলটা দিয়ে দিয়েছেন। সুনীল ছেত্রী আমার কাছে মনে হয় সাউথ এশিয়ার মধ্যে একটা লেজেন্ডারি স্ট্রাইকারের তকমাটা তিনি অবশ্যই পেয়ে যাবেন, এবং সেটা তার ওয়ার্ক এথিক হোক, তার ফিটনেস লেভেলস হোক, এবং ফুটবল খেলার জন্য যে বুদ্ধিমত্তাটা প্রয়োজন, যে ব্রেইনটা প্রয়োজন, সেটা কিন্তু তার রয়েছে। ভীষণ ইন্টেলিজেন্ট একজন ফুটবলার, এবং সে কারণে তার দলে ফিরে আসাটা ইন্ডিয়ার জন্য বড় একটা স্বস্তির কারণ। কারণ তারা মনবীর সিংকে নিয়ে যে স্বপ্নটা দেখছিল, যে সুনীল ছেত্রী না থাকলে ফরওয়ার্ড লাইনটা তিনি হয়তো সামলাবেন, তিনি কিন্তু বেশ কয়েক ম্যাচ ধরে চেষ্টা করেও গোলের দেখা পাচ্ছিলেন না। অর্থাৎ গোল খরায় ইন্ডিয়া ভুগছিল। সেই গোল খরাটার আমার মনে হয় একটা সমাধান সুনীল ছেত্রী হয়ে এসেছেন দলটায়। ইন্ডিয়ার ফর্মের কথা যদি বলি, ইন্ডিয়া ডেফিনেটলি মালদ্বীপদের সঙ্গে ম্যাচটা জেতার পর ভীষণ আত্মবিশ্বাসী থাকবে। তবে খুব একটা যে ভালো ফর্মে তারা রয়েছে সেটাও কিন্তু বলা যাবে না। অন্যদিকে বাংলাদেশের কথা বলা যায়, বাংলাদেশ মালদ্বীপদের সঙ্গে গত বছরের নভেম্বরে দুটো ম্যাচ খেলেছিল, ফ্রেন্ডলি ম্যাচ টায়ার 1 লেভেলের, এবং বসুন্ধরা কিংস অ্যারেনাতে সেই দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছিল 1-0 গোলে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দারুণভাবে ফিরে এসে 2-1 গোলের জয় পেয়েছে। অর্থাৎ দুটো দলই তাদের শেষ ম্যাচটায় অন্তত জয় নিয়ে ফিরেছে, এবং প্রতিপক্ষ সেই একই মালদ্বীপ। বাংলাদেশের যে পজিটিভ বিষয়গুলো আছে সেটা হচ্ছে একটা ইয়াং স্কোয়াড আমরা কিন্তু বাংলাদেশ দলটায় দেখছি। আন্ডার 20 যেই সাফ উইনিং টিমটা আছে সেখান থেকে বেশ কিছু ফুটবলার এই মুহূর্তে বাংলাদেশ ন্যাশনাল টিমে রয়েছেন। সেই সাথে 20 থেকে 25 এই রেঞ্জের ভিতরে কিন্তু অনেকগুলো ফুটবলার এই বাংলাদেশ দলটার মধ্যে আছেন, যেটা দলটাকে একটা আলাদা এনার্জি দিচ্ছে, এক আলাদা একটা এনথুজিয়াজম দিচ্ছে। বাংলাদেশের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ আছে তাদের ইউথ, তাদের পেস, তাদের অ্যাগ্রেশন। সেই বিষয়টা কিন্তু কোচ হাভিয়ার কাবরেরা হয়তো ব্যবহার করার চেষ্টা করবেন। দ্বিতীয় যে পয়েন্ট, গোল কোথা থেকে আসে। ইন্ডিয়া মালদ্বীপদের সঙ্গে ম্যাচটাতেই দেখিয়ে দিয়েছে যে তারা সেট পিসে অনেক বেশি ডিপেন্ড করবে গোল করার জন্য, এবং সেট পিস থেকে তারা ডেঞ্জারাস বটে। দুটো গোল এসেছিল কর্নার থেকে, এবং কর্নার ডেলিভারি গুলো যারা দিয়েছেন, একটা দিয়েছেন মাহেশ, একটা দিয়েছেন ব্র্যান্ডন ফার্নান্ডেজ। হেডারে গোল দিয়েছেন রাহুল, এবং হেডারে গোল দিয়েছেন লিস্টন কোলাসো। তৃতীয় যে গোলটা এসেছিল সেটাও কিন্তু ওপেন প্লে থেকে, তবে একটা ক্রস থেকেই এসেছে। সুনীল ছেত্রী হেডে গোল দিয়েছেন। অর্থাৎ ইন্ডিয়া মালদ্বীপদের সঙ্গে 3-0 গোলে যে জয়টা পেয়েছে সেখানে 3টা গোলই এসেছে হেডার থেকে। সেট পিসে ভীষণ ভয়ানক হতে চলেছে ইন্ডিয়া, তারা সেটার প্রস্তুতি নিয়ে আসছে। বাংলাদেশকে সেট পিস ডিফেন্ড করতে হবে যদি এই ম্যাচটায় তারা টিকে থাকতে চায়। এটা একটা আলাদা বিশেষ বৈশিষ্ট্য ইন্ডিয়ার এই দলটার। বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশ মালদ্বীপদের সঙ্গে কিন্তু ওপেন প্লে থেকে গোল দিয়েছে, যেটা খানিকটা তাদের যেই সাধারণ গোছের খেলাটা, যেখানে বাংলাদেশও বিশেষ করে কর্নার্স বা ফ্রি কিক্স থেকেই আসলে গোলের সুযোগগুলো তৈরি করে, কর্নার থেকে বিশেষ করে একটা সেট পিস সিচুয়েশন থেকে বাংলাদেশ গোল দিতে চায়, সেই জায়গা থেকে খানিকটা বোধহয় বেরিয়ে এসেছে বাংলাদেশ। যে দুটো গোল এসেছিল মালদ্বীপদের সঙ্গে, বিশেষ করে দ্বিতীয় ম্যাচটায়, সেখানে কিন্তু লং রেঞ্জ একটা গোল দিয়েছিলেন জনি আউটসাইড অফ দ্য বক্স থেকে বাম পায়ের একটা দারুণ শটে, এবং পরবর্তী যে গোলটা এসেছিল দ্বিতীয় গোল, সেটাও কিন্তু পাপন সিং এর চমৎকার একটা লে অফ থেকে বা একটা মাইনাস থেকে। সুতরাং ওপেন প্লে থেকে বাংলাদেশ গোল দিতে পারছে, গুছিয়ে আক্রমণ করতে পারছে, এবং সেটা ফিনিশ করার জন্য বাংলাদেশের খেলোয়াড়রা সেই পজিশনগুলো এগিয়ে যাচ্ছেন।
সেটাই কিন্তু খুব পজিটিভ একটা দিক হতে চলেছে বাংলাদেশের জন্য। এবং দেখা যাক এই যে ইন্টারপ্লেটা হয় বাংলাদেশে অ্যাটাক করার সময় বা বল রাখার সময়, সেটা ইন্ডিয়া সামলে নিতে পারে কিনা। এবারে আসি সম্ভাব্য স্টার্টিং লাইন আপ কেমন হতে পারে। এই ম্যাচ শুরুর আগে ইন্ডিয়ার জন্য কিছু কিছু দুঃসংবাদ অবশ্যই ছিল। ফরওয়ার্ড মনবীর সিং আগেই ইনজুরির কারণে কাটা পড়ে গিয়েছেন। ছাংতে, যিনি যাকে মিজোরামের ফ্ল্যাশ বলা হয়, এতটাই গতি তার রয়েছে, উইং দিয়ে তিনি দারুণ কিছু পারফরমেন্স দিয়ে থাকেন, সেই ছাংতের পারফরমেন্সটা রাইট উইং থেকে ডেফিনেটলি মিস করবে, কারণ তিনিও ইনজুরির কারণে দল থেকে বাদ। এবং সবচাইতে বড় যে বিষয়টা, ইন্ডিয়ার যে মূল প্লে মেকার এবং অ্যাটাকিং মিডফিল্ডের জায়গাটা যিনি ধরে রাখেন, বিশেষ করে নাম্বার 10 পজিশনটা যিনি ধরে রাখেন, ব্র্যান্ডন ফার্নান্ডেজ দুর্দান্ত ফর্মে ছিলেন, ভালো খেলছিলেন তিনি মালদ্বীপের সঙ্গেও। সেই ম্যাচেই তিনি একটা ইনজুরিতে পড়ে গেছেন এবং হেড কোচ ইন্ডিয়ার তিনি কিন্তু বলেছেন, আমি নিশ্চিত নই আসলে ব্র্যান্ডন ফার্নান্ডেজ থাকবেন কিনা, তিনি না থাকলে তার জায়গায় অন্য কাউকে হয়তো আমরা সুযোগ দেব, কারণ বাংলাদেশের সঙ্গে তার খেলার সম্ভাবনা অনেক কম। সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বিশাল সুসংবাদ বটে। সুতরাং স্টার্টিং ইলেভেনটা ইন্ডিয়ার আমার কাছে মনে হয় মালদ্বীপের সঙ্গে তারা যেই ম্যাচটা খেলেছে তার থেকে খুব বেশি পরিবর্তন হবে না। ব্র্যান্ডন ফার্নান্ডেজের জায়গায় আমরা ফারুক চৌধুরী কিংবা ইরফানকে হয়তো দেখতে পারি এই দলটায়। এছাড়া দলে কারা কারা আছেন বা কি করছেন, কোন ফরমেশনে যেতে পারে দুটো দল, সেটা নিয়ে কথা বলছি। বাংলাদেশের ব্যাকলাইনে যারা থাকতে পারেন, মিতুল মার্মা ডেফিনেটলি ফার্স্ট চয়েস গোলকিপার, আমার মনে হয় তার পজিশনটা একেবারেই সলিড এবং স্ট্রং, সেখানে কোনো অসুবিধা নেই। লেফট ব্যাক পজিশনটায় ইসা ফয়সাল তিনি থাকবেন। সেন্টার ব্যাক পজিশনে অবভিয়াসলি একজন হচ্ছেন তপু বর্মন, তার ফিটনেস নিয়ে খানিকটা শঙ্কা রয়েছে, তবে যেহেতু তিনি প্র্যাকটিস সেশন সারছেন এবং তাকে দেখে মনে হচ্ছে তিনি খেলার জন্য প্রস্তুত, তপু বর্মন ডেফিনেটলি বাংলাদেশের পক্ষে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হন, শুধু ডিফেন্ডিং এ না, গোল স্কোরিং এর ক্ষেত্রেও যখন বাংলাদেশ সেট পিসে যায়, ইভেন পেনাল্টিও যখন নিতে হয়, তপু বর্মন ডেফিনেটলি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হবেন। সেন্টার ব্যাক পজিশনে তিনি আছেন। তাকে কে সঙ্গ দেখবেন? শাকিল আহাদ তার পার্টনার ছিলেন মালদ্বীপের বিরুদ্ধে এবং বেশ ভালো খেলেছেন তিনি, শাকিল আহাদকে দলে রাখা যেতে পারে, কিংবা তারিক কাজী যিনি ইনজুরি থেকে ফিরেছেন, যিনি এই মুহূর্তে ফিট এবং এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও তিনি খেলছেন। সুতরাং তারিক কাজী এবং তপু বর্মনেরও একটা এক্সপিরিয়েন্স পার্টনারশিপ আমরা কিন্তু সেন্টার অফ দ্য ব্যাকে দেখতে পারি বাংলাদেশের ব্যাকলাইনে। রাইট ব্যাক পজিশনটা নিয়ে খানিকটা শঙ্কা রয়েছে সেখানে। আমরা রাইট ব্যাক পজিশনে সাদউদ্দিনকে খেলতে দেখেছিলাম মালদ্বীপের বিরুদ্ধে, তবে সাধারণত সেখানে তাজ তিনিও কিন্তু ভালো খেলেন, তবে তাজউদ্দিনকে নেওয়া হয়নি, তিনি 24 জনের স্কোয়াডের মধ্যে নেই। সুতরাং সাদউদ্দিনের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং স্কোয়াডে আরো একজন রয়েছেন রহমত মিয়া, তারও একটা খেলার সম্ভাবনা রয়েছে যদি এক্সপিরিয়েন্সের দিকে ঝুঁকতে চান কোচ হাভিয়ার কাবরেরা। মিডফিল্ডের দিকে যদি যাই, সেখানে আমরা মালদ্বীপের সঙ্গে দেখেছিলাম 4-3-3 ফরমেশনে খেলা শুরু করেছিল বাংলাদেশ, সেখানে হৃদয়ে, জনি এবং সোহেল রানাকে আমরা দেখেছিলাম। সোহেল রানা সেদিন ক্যাপ্টেন্স আর্মব্যান্ডটা পড়েছিলেন কারণ জামাল ভুঁইয়া অ্যাভেলেবল ছিলেন না, তবে জামাল ভুঁইয়া এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবল। সুতরাং জামাল এবং হামজার একটা যুগলবন্দি এমন হতে পারে বাংলাদেশ নামিয়ে দিতে পারে, কারণ এক্সপিরিয়েন্স ফ্যাক্টর, এবং সেই সাথে আমার কাছে মনে হয় যে কমিউনিকেশনের যে বিষয়টা মাঠের ভিতরে, যেহেতু এত কম প্র্যাকটিস সেশন নিয়েই বাংলাদেশ খেলতে যাবে, হামজা চৌধুরী জামালের একটা ভালো কম্বিনেশন হয়তো আমরা দেখলেও দেখতে পারি। জামাল সেই ক্ষেত্রে হয়তো যে তিনজন রয়েছে তার মধ্যে ডিফেন্সিভ মিডফিল্ড যে পজিশনটা রয়েছে, বেস অফ দ্য ডিফেন্স, তার সামনের যে মিডফিল্ডারটা থাকেন, কানেক্টিং মিডফিল্ডারটা ডিফেন্সের সঙ্গে, সেই পজিশনটা হয়তো জামাল থাকতে পারেন। হামজা এবং জনিকে আমরা তার সামনে খেলতে দেখতে পারি অ্যাজ টু বক্স মিডফিল্ডার্স। তো এই জায়গাটায় বাংলাদেশের একটা স্ট্রেংথ বেড়ে গেছে ডেফিনেটলি, কারণ হামজা চৌধুরী এত ভার্সেটাইল একজন ফুটবলার, তাকে আপনি ডিফেন্সিভ রোলেও আনতে পারেন, জামালের পাশাপাশি তাকে ডাবল পিভটেও রাখতে পারেন। তবে আমার কাছে মনে হচ্ছে হামজার যে স্ট্যামিনা আছে, তার যে স্কিল সেটটা আছে, ডেফিনেটলি তাকে খুব বেশি ডিফেন্সিভ এরিয়াতে কোচ হাভিয়ার কাবরেরা নাও ব্যবহার করতে পারেন। তার পাসিং রেঞ্জ, তার সেই অ্যাবিলিটিটাকে ব্যবহার করার জন্য হয়তো একটু উপরের দিকে খেলানোর চিন্তা ভাবনা করতে পারেন। সুতরাং বক্স টু বক্স মিডফিল্ডারের পজিশনটায় ডেফিনেটলি হামজা খেলবেন এবং জনি যে পারফরমেন্সটা আসলে দিয়েছেন মালদ্বীপদের বিরুদ্ধে, আমার মনে হয় তার জায়গা তিনি ধরে রাখবেন। সেই ক্ষেত্রে সোহেল রানা কিংবা হৃদয় তারা হয়তো বেঞ্চে বসে থাকবেন এবং বেঞ্চ থেকে পরবর্তীতে এসে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। সামনের দিকে যদি বাংলাদেশের তিনজন ফরওয়ার্ড রয়েছেন, রাকিব এবং সেই সাথে আমরা যদি বলি ফাহিম, এবং সেন্টার ফরওয়ার্ডের সবচেয়ে বড় চমক আলামিন। আলামিন এবারের বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে একটা রেভেলেশন। বাংলাদেশ পুলিশের হয়ে খেলছেন এই ফরওয়ার্ড এবং 7টা গোল দিয়েছেন, বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক গোল এবারের টুর্নামেন্টটায়। এবং আমার কাছে মনে হয় সবচেয়ে ইনফর্ম একজন প্রপার স্ট্রাইকারকে বাংলাদেশ কিন্তু খুঁজে পেয়েছে। মুরসালিনকে আমরা খেলতে দেখেছি সেই পজিশনটায়, ফলস নাইনে খেলেছেন তিনি। রাকিবকে মাঝে মধ্যে আমরা সেন্ট্রাল পজিশনে খেলতে দেখি। সেই জায়গাটার মনে হয় পরিপূরক হিসেবে, একজন পরিপূর্ণ প্রপার স্ট্রাইকার হিসেবে বহুদিন পর আমি বলবো বাংলাদেশ আলামিনের মতো একজন ফুটবলারকে পাচ্ছে, যিনি কিনা সেই পজিশনটা ধরে রাখতে পারবেন এবং ফোকাল পয়েন্ট হতে পারবেন আক্রমণের। খেলার প্যাটার্ন কেমন হতে পারে, যেটা বলছিলাম, জামাল ডেফিনেটলি তিনি ডিফেন্সিভ মিডফিল্ডের যে স্ট্যাবিলাইজারের রোলটা বা ডেস্ট্রয়ারের রোলটা আছে, সেই রোলটায় তিনি থাকবেন। ডিফেন্সের সঙ্গে তার একটা আদান প্রদান হবে, সেখান থেকে তিনি ফার্স্ট হাফ ডিস্ট্রিবিউশনটা দেওয়ার চেষ্টা করবেন। উইং এ
কিংবা তার সামনের যে মিডফিল্ডার আছে তাদের কাছে, এবং হামজা চৌধুরী, জনি, এই দুজনের কাজ হবে বক্স টু বক্স অপারেট করা। আক্রমণের সময় প্রতিপক্ষের বক্সের দিকে ঢুকে যাওয়া, ডিফেন্ড করার সময় তারা কিন্তু জামালকে ডেফিনেটলি সাপোর্ট দিতে চলে আসবেন। তো সেই জায়গাটায় খুব হার্ড ওয়ার্কিং একটা রোলে থাকতে হবে জনি এবং হামজা চৌধুরী এই দুজনকে। আমরা যদি উইদের কথা বলি, সেই জায়গায় অবভিয়াসলি সাদউদ্দিন ডান প্রান্ত দিয়ে খুব একটা বেশি উঠবেন কিনা আমার সন্দেহ আছে, যদিও তার পেস আছে, তার বেশ ভালো ক্রসিং অ্যাবিলিটিও রয়েছে, তবে সাদ হয়তো সেই দুই সেন্টার ব্যাকের সঙ্গে থাকার চেষ্টা করবেন। ইসা ফয়সাল আরো একটু অ্যাটাকিং মোডে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও আমরা দেখেছি তিনি কিন্তু অ্যাসিস্ট দিচ্ছেন বা কিছু অ্যাটাকিং রিওয়ার্ড তার কাছ থেকে কিন্তু আমরা পাচ্ছি। ইসা প্রপার একজন লেফট ফুটেড লেফট ব্যাক, তিনি যদি লেফট ফ্ল্যাঙ্কে থাকেন তার সঙ্গে ফাহিমের একটা কম্বিনেশন থাকতে পারে, আর অন্যদিকে আমরা সাদউদ্দিন এবং রাকিবের মধ্যে একটা কম্বিনেশন দেখতে পারি ওয়াইড পজিশনে। আর সেন্টার ফরওয়ার্ডে তো আলামিন রয়েছেনই, কোচার হিসেবে তিনি এই কাজটা প্লে করবেন। একটা বিষয় যেটা দেখি আমরা, রাকিব রাইট ফুটেড এবং ফাহিম লেফট ফুটেড, দুই উইঙ্গারকে কাবরেরা মাঝে মধ্যে কিন্তু ইনভার্টও করিয়ে দেন, এবং ইনভার্ট করলে যেটা হবে দুজনই ইনভার্টেড উইঙ্গার হিসেবে কাটিং করার একটা সুযোগ পেয়ে যান। সেই সুযোগটাও বাংলাদেশ হয়তো কাজে লাগাতে চাইবে ক্ষেত্র বিশেষে, যদি তারা দেখে যে উইথ দেওয়ার মতো ফুলব্যাকরা যাওয়ার সুযোগ পাচ্ছেন বা সেদিকে ইন্ডিয়া তাদেরকে স্পেস দিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে উইঙ্গাররা রয়েছেন তারা ইনভার্টেড হয়ে ভেতরে কাটিং করতে পারেন, চ্যানেল ধরে রান নিয়ে কিছু অপশনস তৈরি করতে পারেন যেন সেখান থেকে গোল স্কোরিং অপরচুনিটিস তৈরি হয়। সুতরাং বেশ কিছু ফ্লেক্সিবিলিটি বাংলাদেশের আছে, বাংলাদেশের এই দলটায় গতি আছে। অন্তত রাকিবের কথা বলা যায়, বাংলাদেশের ফাস্টেস্ট ফুটবলার্স, তিনি এই দলটায় থাকা মানেই বেশ কিছু লং বলও তিনি হয়তো রিসিভ করে ফেলতে পারবেন, সেটা একটা পজিটিভ দিক হতে পারে। সো ইন্ডিয়াকে সেসব ব্যাপারে ডেফিনেটলি সাবধান থাকতে হবে। ইন্ডিয়ার ক্ষেত্রে যদি বলি, তাদের সবচেয়ে বড় তারকা ব্র্যান্ডন ফার্নান্ডেজ ডেফিনেটলি ইনজুরিতে পড়ে গেছেন, তবে তার চেয়েও বড় যিনি তারকা, যিনি অবসর ভেঙে ফিরে এসেছেন, অনেকে বলছেন হামজার কারণে এসেছেন কিনা, না, আমার কাছে মনে হয় ইন্ডিয়া স্ট্রাইকার ক্রাইসিসে ছিল, তারা গোল দিতে পারছিল না ইন্টারন্যাশনাল লেভেলে, সেই কারণে ছেত্রীকে তারা ফিরিয়ে এনেছে। ছেত্রী এসেই রিওয়ার্ডটাও দিয়ে দিয়েছেন। সুনীল ছেত্রী তাদের ফোকাল পয়েন্ট হবেন, এবং সুনীল ছেত্রী অনেকটা আমি বলবো কোচার তো বটেই, এই বয়সে এসেও তিনি যেভাবে পেছনে গিয়ে লিঙ্ক আপ প্লেতে সাহায্য করছেন, মালদ্বীপের সঙ্গে ম্যাচটা দেখলাম, দারুণ একজন ফুটবলার। মানে তিনি দলে থাকা মানে ইন্ডিয়া দলের জন্য আলাদা একটা টনিকের মতো কাজ করে, তাদের অ্যাটাক বিল্ড আপটা অনেক বেশি সলিড হয়, এবং আপনি যে কোনো ধরনের একটা ক্রস দিলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে ইন্টেলিজেন্ট ট্রান্স নিয়ে সুনীল ছেত্রী সেই পজিশনে চলে যাবেন যেখান থেকে তিনি হেডারে বা ভলিতে বা যে কোনো ভাবেই হোক একটা গোল বের করে দিতে পারবেন। তার এই অ্যাবিলিটির কারণে কিন্তু ইন্ডিয়া অনেক বেশি ডেঞ্জারাস, এবং বাংলাদেশের ব্যাকলাইনকে সুনীল ছেত্রীকে গার্ড দেওয়ার জন্য হলেও একাধিক খেলোয়াড়কে তাকে হয়তো মার্ক করে রাখতে হতে পারে, তাকে অন্তত আটকে দেওয়ার জন্য, তিনি যেন ওই ইন্ডিয়ার লিঙ্ক আপ প্লের সঙ্গে না যুক্ত থাকতে পারেন, এবং যে বলগুলো এরিয়ালি আসছে সেগুলো যেন বাংলাদেশ আগেই হেড আউট করে দেয় বা ডিফেন্ড করে ফেলে, না হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। মাহেশ সিং এবং লিস্টন কালাসো, এই দুজন ফুটবলার এই মুহূর্তে ভারতের দুটো উইং সামলাচ্ছেন, এবং দুজনই ইনভার্টেড উইঙ্গার হিসেবে কাজ করছেন। লিস্টন কোলাসো রাইট ফুটেড প্লেয়ার, লেফট উইং এ খেলছেন, মাহেশ সিং লেফট ফুটেড প্লেয়ার, রাইট উইং এ খেলছেন। সুতরাং তাদের একটা কনসার্ন স্ট্র্যাটেজি এটাই আছে, এই দুজন ভেতরে কাটিং করবেন, দুই ফুল ব্যাক তারা কিন্তু সামনে এগিয়ে আসবেন ওই ওয়াইড পজিশন ধরার জন্য, এবং সেখান থেকে কত ক্রস গুলো দেওয়ার চেষ্টা করবেন, এবং সেখানে ভালপুইয়া এবং বোস তাদেরও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল থাকবে, কারণ ক্রসেস গুলো তাদের কাছ থেকে আসার সম্ভাবনা খুব বেশি, এবং ভেতরের দিকে যদি ইনওয়ার্ড রান নিতে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু লং বল যেগুলো আসবে সুরেশের কাছ থেকে বা আয়ুষের কাছ থেকে, সেটাও কিন্তু দেখে ডিফেন্ড করতে হবে বাংলাদেশকে। সেন্টার ব্যাক পজিশনটায় খানিকটা দুর্বলতা রয়েছে, আমরা মালদ্বীপের সঙ্গে ইন্ডিয়ার ম্যাচটা দেখছিলাম, সেখানে কিন্তু মালদ্বীপও কর্নার থেকে বেশ কয়েকটা সুযোগের মতো তৈরি করেছিল। সুতরাং বাংলাদেশ যদি সেট পিসে ইন্ডিয়াকে অ্যাটাক করে, সেই ক্ষেত্রে বাংলাদেশের একটা ডিস্টিংক্ট অ্যাডভান্টেজ এই ম্যাচে থাকলেও থাকতে পারে, এবং একটা কনস্ট্যান্ট স্ট্র্যাটেজি থাকতে পারে বাংলাদেশের গোল বের করার জন্য, সেট পিস থেকে ইন্ডিয়ার ডিফেন্সটাকে টার্গেট করা, এবং ওই যে 6 ইয়ার্ড বক্স সেটাকে ওভারলোড করে রাখা যখন যখন সেট পিস আসে। এবং হামজা চৌধুরী ডেফিনেটলি সেখানেও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যাবেন তপু বর্মনের পাশাপাশি, যে ওই যে বলগুলো আসবে ক্রসেস বা হোয়াট এভার, সেটার এন্ডে তারা যেন থেকে কোনো মতে গোল দেওয়ার একটা সুযোগ তৈরি করতে পারেন কিনা। তো দেখা যাক, এক্সাইটিং একটা ম্যাচ হতে পারে, দুটো দলই খুব অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে খেলে। ইন্ডিয়া 4-1-4-1 ফরমেশনে খেলেছে, এবং খাবরেরা আমরা দেখছিলাম যে 4-3-3 ফরমেশনে বাংলাদেশকে খেলানোর চেষ্টা করছেন। এই ধরনের ফরমেশনে খেলার জন্য কিন্তু আপনার গতিময় উইঙ্গার্স প্রয়োজন, ওভারল্যাপিং ফুলব্যাকস প্রয়োজন, মিডফিল্ডে একজন ডেস্ট্রয়ার প্রয়োজন, এবং দুজন অন্তত প্রপার বক্স টু বক্স মিডফিল্ডার্স প্রয়োজন, যেটা দুটো দলের মধ্যেই আছে। তবে ইন্ডিয়ার যে দুর্বলতাগুলোর কথা বললাম, তাদের কিছু ইনজুর্ড প্লেয়ার্স আছে, যারা কি প্লেয়ার ছিল তারা ডেফিনেটলি খেলতেন এই ম্যাচটা যদি ফিট থাকতেন। বাংলাদেশের আসলে সেখানেই ল্যাক অফ কোয়ালিটির অ্যাডভান্টেজটা নেওয়া উচিত, সেন্টার অফ দ্য মিডফিল্ডের যে লড়াই সেটা বাংলাদেশের জেতার চেষ্টা করা উচিত, তাহলে কিন্তু আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে একটা ভালো রেজাল্ট হয়তো বের করে আনতে পারি শিলং থেকে। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে, ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।